আজকের এই ভিডিওটিতে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব এবং সেই টপিকগুলো বিস্তারিতভাবে আপনাদের জানানোর চেষ্টা করব এবং বিস্তারিতভাবে এমনভাবে বলবো যাতে করে কোনো টপিক যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো সর্বপ্রথম আলোচনা করব রোমান রেন্সকে নিয়ে। তো আপনাদের কালকে ভিডিওতে জানিয়েছিলাম যে রোমান রেন্সকে ব্যাকল্যাশ পে-পার-ভিউতে দেখা যাবে না, তাকে একেবারে দেখা যাবে লম্বা সময় পর। এমনকি আপনাদের এও জানিয়েছিলাম যে এইবার যে রিপোর্ট পাওয়া যাচ্ছে ব্যাকল্যাশ পে-পার-ভিউতে রোমান রেন্স সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স এবং ব্রন ব্রেকারের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ, সেই ট্যাগ টিম ম্যাচটি হবে না এবার ব্যাকল্যাশ পে-পার-ভিউতে। তো বর্তমানে তেমনটাই দেখা যাচ্ছে। এমনকি ডাব্লিউডাব্লিউই তারা অফিসিয়ালিভাবে তারা নিজেরই কনফার্ম করে দিয়েছে যে রোমান রেন্সকে আবার লম্বা সময় পর দেখা যাবে। এই বিষয়টা আমার ভিডিও দেখে না জানলেও আমার মনে হয় যে অনেকেই অনেক ভিডিও দেখে জেনে গিয়েছেন যে এখন রোমান রেন্সকে লম্বা সময় পর আবার ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে। তাকে দেখা যাবে একেবারে জুন বা জুলাইয়ের দিকে। কিন্তু আপনাদের একটি বিষয় কনফার্ম করে বলতে পারি যে রোমান রেন্স তিনি কবে আসবেন এবং তাকে কোথায় আসতে দেখা যাবে, এমনকি তার পরবর্তী স্টোরিলাইন কী হতে চলেছে। তো এই বিষয়টা আপনাদের বিস্তারিতভাবে এখনই জানাচ্ছি। দেখুন, আপনারা বর্তমানে যেমনটা জানেন যে বর্তমানে রোমান রেন্সকে সচরাচর এখন বড় বড় পে-পার-ভিউতে দেখা যায়। আর বর্তমানে ডাব্লিউডাব্লিউইতে একটি ফ্যাকশন তৈরি হয়েছে, সেটি হচ্ছে সেথ রলিন্স, ব্রন ব্রেকার এবং পল হেমনকে নিয়ে, এবং সেই ফ্যাকশনের নাম দেওয়া হয়েছে ডেঞ্জারাস অ্যালায়েন্স। এখন ডাব্লিউডাব্লিউই এখন এই রোমান রেন্স এবং সিএম পাঙ্কের স্টোরিলাইনের থেকে একটু দূরে রাখবে সেই ডেঞ্জারাস অ্যালায়েন্স টিমকে, কারণ এখন সেথ রলিন্স এবং পল হেমন এবং ডাব্লিউডাব্লিউই বর্তমানে ব্রন ব্রেকারকে একটি ডেঞ্জারাস সুপারস্টার বানাবে এবং একটি বড় সুপারস্টার বানাবে। তারপর সেথ রলিন্স ব্রন ব্রেকারের সাথে স্টোরিলাইন দেখা যাবে ডাব্লিউডাব্লিউইতে সিএম পাঙ্ক এবং রোমান রেন্সের সাথে। আপনারা একটি বিষয় কনফার্ম ধরে নিতে পারেন যে এবার ব্যাকল্যাশ পে-পার-ভিউর পর যেহেতু মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউ হতে যাচ্ছে, সে জায়গায় হয়তো সিএম পাঙ্কের সাথে সেথ রলিন্স বা ব্রন ব্রেকারের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। আর এই বিষয়েও কনফার্ম ধরে নিতে পারেন যে এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে সিএম পাঙ্কে ম্যাচ রেসেল করতে দেখা যাবে। আর তাকে রেসেল করতে দেখা যেতে পারে হয়তো সেই দুটি রেসলারের সাথে, হয়তো ব্রন ব্রেকারের সাথে আর নয়তো সেথ রলিন্সের সাথে। যার সাথে হোক না কেন সে জায়গায় এক পর্যায়ে সেথ রলিন্স এবং ব্রন ব্রেকার মিলে ভয়ঙ্কর আক্রমণ করতে পারে সিএম পাঙ্কে। আর সেই সময় রোমান রেন্সকে রিটার্ন আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে আপনারা অনেকেই কনফার্ম ধরে নিতে পারেন যে ধরে নিতে পারেন 80% কনফার্ম যে এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে তিনি রোমান রেন্স রিটার্ন আসবেন এবং রিটার্ন এসে সেভ করবেন সিএম পাঙ্ককে। তারপরেই সিএম পাঙ্ক এবং রোমান রেন্স তার একটি ট্যাগ টিম হবেন এবং ট্যাগ টিম হয়ে ফেস করবেন ব্রন ব্রেকার এবং সেথ রলিন্সকে। দেখুন, এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর পর সামারস্ল্যাম পে-পার-ভিউ, আর সে জায়গায় হয়তো রোমান রেন্স, সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স এবং ব্রন ব্রেকারের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে, আর নয়তো এদের মধ্যে সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। আর আরেকটি বিষয় কনফার্ম যে এবার সার্ভাইভার সিরিজ পে-পার-ভিউর সেই অর্গে ম্যাচটির মধ্যে রোমান রেন্স, সিএম পাঙ্ক এই টিমটির সাথে সেথ রলিন্স, ব্রন ব্রেকার, ডেঞ্জারাস অ্যালায়েন্স এই টিমটির মধ্যে একটি অর্গে ম্যাচ দেখা যেতে পারে। তো এই হতে পারে রোমান রেন্সের স্টোরিলাইন। আর এইভাবেই রোমান রেন্সকে এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে রিটার্ন আসতে দেখা যেতে পারে। এবার রোমান রেন্সই মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে রিটার্ন আসবে, এই বিষয়টা কনফার্ম ধরে নিতে পারেন তা 80%। এবার আলোচনা করা যাক রককে নিয়ে। তাহলে কি রকের আন্ডারে কাজ করছেন সেথ রলিন্স, পল হেমন এমনকি ব্রন ব্রেকার? তো বর্তমানে সেই স্টোরিলাইনটি দেখে তাই মনে হচ্ছে এবার রেসলম্যানিয়া আগের স্ম্যাকডাউনে সেথ রলিন্স তিনি এসেছিল, সে জায়গায় এসেছিল কিন্তু রকের মতন সেজে। আর বর্তমানে সেথ রলিন্স তিনি যে সমস্ত কথা বলছে কিন্তু রকের মতনে, যেমন রক তিনি কোডি রোডসকে বলেছেন এই বিজনেসটি হচ্ছে তার, যার কারণে তার সাথে যদি কোডি রোডস যুক্ত হয় তিনি কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউই ফিউচার বানাবেন, যাতে করে কোডি রোডস সামনে এই ডাব্লিউডাব্লিউই কোম্পানিটি এগিয়ে নিয়ে যেতে পারে। ঠিক একই কথা সেথ রলিন্স তিনি বলছেন তিনি ডাব্লিউডাব্লিউই হচ্ছে ফিউচার এবং তিনি ব্রন ব্রেকারকে ডাব্লিউডাব্লিউই ফিউচার বানাবেন, যাতে করে এই বিজনেসটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। এই দিক থেকে বলা যায় যে রক এবং সেথ রলিন্স তারা একত্র হয়ে কাজ করছেন। আর আরও একটি বড় বিষয় হচ্ছে যে সেটি হচ্ছে যে আপনারা এবার মানি নাইট রয়ে যেমনটা দেখলেন যে সেথ রলিন্স তিনি পল হেমনকে দিয়ে স্যামি জিনকে বলিয়েছেন যে এবার যদি স্যামি জিন তাদের টিমের সাথে যুক্ত হয় তাহলে স্যামি জিনকে সেথ রলিন্স পাঠাবে স্ম্যাকডাউনে, এবং স্ম্যাকডাউনে স্যামি জিন গেলে তাকে একটি আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ তাকে দিবে। এবার ব্যাকল্যাশ পে-পার-ভিউতে রায়ান ডটন এবং জনসনের মধ্যে যে জিতবে তার সাথে একটি আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের একটি স্যামি জিন ম্যাচ পাবে। দেখুন, প্রথমত সেথ রলিন্স এবং পল হেমন তারা এত পাওয়ার পেল কোথা থেকে, যেভাবে স্যামি জিনকে স্ম্যাকডাউনে তাকে পাঠিয়ে তাকে একটি আনডিসপিউটেড টাইটেলের ম্যাচ পেয়ে দিবে। বলা যায় যে এই সমস্ত কিছু থেকে রক হয়তো এদের টিমের সাথে যুক্ত হবে। স্টোরিলাইন যত সামনে এগোবে
ততই জট খুলবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, আসলে কি সেথ রোলিন্স, পল হেমন, ব্রন ব্রেকার তারা কি রকের আন্ডারে কাজ করছেন? রকে কি তিনি আড়ালে এই ডেঞ্জারাস অ্যালায়েন্স টিমটি চালাচ্ছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনা এবং রোমান রেন্সকে নিয়ে। তো বর্তমানে একটি রিপোর্ট প্রচুর সোশ্যাল মিডিয়াতে সামনে আসেন এবং আমার চোখে অনেকবারই পড়েছে, তো আমি বারবার এড়িয়ে গিয়েছি। সেটি হচ্ছে যে আপনারা যেমনটা জানেন যে রোমান রেন্স তিনি টানা 1316 দিন চ্যাম্পিয়ন ছিল। এবার জানা যাচ্ছে যে এবার যেহেতু জন সিনা তার লাস্ট টাইমে এসে 17বারের মতন চ্যাম্পিয়ন হয়েছে, জানা যাচ্ছে যে রোমান রেন্স সেই 1316 দিনের রেকর্ড ব্রেক করে দিবে জন সিনা, এবং জন সিনা তিনি চ্যাম্পিয়ন হবে 1404 দিনের মতন। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দেয় যে এটার উপর নজর না দেওয়া হয় ভালো, আর এটার উপরে একেবারে ফেক নিউজ। তার কারণ হচ্ছে যে জন সিনা তিনি এতদিন ডাব্লিউডাব্লিউতে থাকবে না, তিনি তার আগে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার্ড হয়ে যাবেন, যার কারণে রোমান রেন্সের 1316 দিনের যে রেকর্ডটি রয়েছে সেই রেকর্ডটি কখনোই জন সিনা ব্রেক করতে পারবে না, এমনকি তিনি 1404 দিন চ্যাম্পিয়ন হবে না। এমনকি এও হতে পারে যে এবার রেসলম্যানিয়া 42-এর আগেই তার টাইটেলটি হেরে যেতে পারে। যেহেতু জন সিনাকে নিয়ে কথা বললাম, তাহলে জন সিনা তার লাস্ট অপোনেন্ট কে হবে? দেখুন, অনেকেই বলছে যে জন সিনার লাস্ট অপোনেন্ট হতে পারে কোরোস, কারণ কোরোসকে হারিয়ে জন সিনা তিনি চ্যাম্পিয়ন হয়েছেন, যার কারণে কোরোসের মাধ্যমেই জন সিনাকে হারাবে। তো আপনাদের এই বিষয়ে বলে দেই যে হয়তো জন সিনা তিনি তার লাস্ট ম্যাচ রেসেল করতে পারে সিএম পাঙ্কের সাথে। অনেকে ধারণা করেছিল জন সিনা তার লাস্ট ম্যাচ রেসেল করবে র্যান্ডি অর্টনের সাথে, যেহেতু এবার ব্যাকল্যাশ এর বিরুদ্ধে র্যান্ডি অর্টন এবং জন সিনার একটি ম্যাচ হতে যাচ্ছে, আর এই ম্যাচটি লাস্ট টাইম হতে যাচ্ছে আর কখনোই হবে না, যার কারণে র্যান্ডি অর্টনের ম্যাচ আর জন সিনার সাথে দেখা যাবে না। আর এই বিষয়টা আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে আমার মনে হয় যে জন সিনা তার লাস্ট ম্যাচ রেসেল করতে পারে সিএম পাঙ্কের সাথে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, জন সিনা তার লাস্ট ম্যাচ কার সাথে রেসেল করতে পারে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আরেকটি জিনিস আপনাদের ভুলে গিয়েছি সেথ রোলিন্স এবং রককে নিয়ে, সেটি হচ্ছে যে আপনার মানি নাইট র হয়তো সেথ রোলিন্সের একটি বিষয় লক্ষ্য করেনি এবার মানি নাইট রয়ে, সেটি হচ্ছে যে আপনারা এইবার এলিমিনেশন চেম্বার পেয়ার ভিউতে যেভাবে জন সিনাকে ইশারা করেছিল কিলালা মুভটি ইউজ করে রক, ঠিক একই জিনিস কিন্তু এবার সেথ রোলিন্স তিনি ব্রন ব্রেকারকে দেখিয়ে ইশারা করেছিল একেবারে সেথ রোলিন্স স্যামিজিনকে ডিস্ট্রয় করে দিতে। যেভাবে রক তিনি পিছন থেকে কিলালা মোমেন্টটি দেখিয়েছিল জন সিনাকে, যার কারণে জন সিনা তিনি ডিস্ট্রয় করে দিয়েছিল কোরোসকে, ঠিক একইভাবে এবার মানি নাইট রয়ে সেথ রোলিন্সকে একই মুভ করতে দেখা যায় ব্রন ব্রেকারকে ইশারা দিতে, এবং যার কারণে ব্রন ব্রেকার ডিস্ট্রয় করে দেয় স্যামিজিনকে। আর যেহেতু ডাব্লিউডাব্লিউ তারা ছোট ছোট বিষয়গুলোর উপর সবসময় নজর দিয়ে রাখে, যার কারণে বলা যায় যে এই সমস্ত কিছু থেকে রক তিনি তাদের সাথে যুক্ত রয়েছেন। আর আরেকটি বিষয় আপনাদের বলি যে যদি এই ইস্যু লাইনের সাথে রক থাকে আর যদি থাকে রোমান রেন্স, তাহলে আপনারা ধরে নিতে পারেন যে এবার রেসলম্যানিয়াতে হতে পারে রক এবং রোমান রেন্সের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। আর এবার রেসলম্যানিয়া 42-এর পরেই যেহেতু রোমান রেন্সের কন্ট্রাক্টটি শেষ হয়ে যাবে ডাব্লিউডাব্লিউর সাথে, যার কারণে যদি সেই ম্যাচ সেই টিমটির লিডার যদি রক থাকে, তাহলে রক এবং রোমান রেন্সের ম্যাচটি দেখা গেল যেতে পারে এবার রেসলম্যানিয়া 41-এ। তো এই বিষয়ে আপনাদের মন্তব্যটি প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জে উসোকে নিয়ে। তো এবার জে উসো তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার পর রেসলম্যানিয়াতে তিনি আরও একটি ট্যাটু করে নিয়েছেন তার গলার পাশে, যেটি বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন। বলা যায় যে জে উসো এবং মতনে অনেক রেসলার রয়েছে, তারা কোনো কিছু অ্যাচিভ করলে এবং তাদের ট্যাটু দিন দিন বাড়াতে থাকে, যা আপনারা বর্তমানে জে উসোকে দেখছেন। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ারকে, অ্যালেন নাইটকে নিয়ে, ডেভন প্রিস্টকে নিয়ে, এমনকি জেগা ফাটুকে নিয়ে। তো এই জায়গায় আমাকে একটি বিষয় করে খাচ্ছে, সেটা হচ্ছে ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। ডাব্লিউডাব্লিউ কেন ড্রু ম্যাকইন্টায়ারের মতন এত ট্যালেন্টেড রেসলারকে একেবারে বরবাদ করে দিচ্ছে? তাকে যে মেন টাইটেলে থাকার যোগ্য তাকে একেবারে মিড কাটে এনে বারবার ফেলে দিচ্ছে, বারবার তাকে টপে তুলছে এবং তাকে বারবার মেন রোস্টার এনে ফেলছে। দেখুন এবার ড্রু ম্যাকইন্টায়ারের সাথে একটি ব্যাকল্যাশ পেয়ার বিরুদ্ধে দেখা যাবে একটি মিড কার্ড টাইটেলের জন্য ফাইট করতে, যে ড্রু ম্যাকইন্টায়ার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য বা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করার যোগ্য থাকে, তাকে এবার ডাব্লিউডাব্লিউ মিড কার্ড টাইটেলের জন্য ফাইট করাবে এবার ব্যাকল্যাশ পেয়ার বিরুদ্ধে, যার কারণে এই বিষয়টা আমার অনেক খারাপ লাগছে ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি যদি ভিন্ন পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন,
আর এই ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। কারণ আপনারা ভালো থাকলে আমরা সামনে এগোতে পারবো, কারণ আপনারা আমাদের সাপোর্ট দিতে পারবেন।